আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে 4 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে আগামী বুধবার পর্যন্ত, যেখানে থাকবে 34টি কার্য অধিবেশন। গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব তথ্য জানিয়ে বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নবগঠিত বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম এই ডিসি সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ। গত ডিসি সম্মেলনে 1 কোটি টাকার বেশি অর্থ ব্যয় হলেও এবার তা কমিয়ে 71 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এবারের সম্মেলন 498টি প্রস্তাবনা কার্যতালিকায় স্থান পাচ্ছে বলে জানানো হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের 3 ধাপ অবনতি হয়েছে। এবছর বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152তম। গত বছর যা ছিল 149তম। 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতার সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা RSF। সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক এই সংগঠনের সূচক অনুযায়ী 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে এবং গত বছরের চেয়ে পিছিয়েছে 3 ধাপ। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের অর্ধেকের বেশি দেশ এখন কঠিন বা অত্যন্ত গুরুতর পরিস্থিতিতে রয়েছে এবং সবচেয়ে উদ্বেগের বিষয়, বিশ্বে মাত্র 1% মানুষ নির্ভরযোগ্য ও স্বাধীন গণমাধ্যম থেকে তথ্য পাচ্ছে। এখনও জলমগ্ন সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওর অঞ্চল। তলিয়ে আছে কৃষকের সোনালী স্বপ্ন। বোরো ধান পানিতে পচতে শুরু করেছে। 1 সপ্তাহের টানা বৃষ্টিতে সুনামগঞ্জের অধিকাংশ হাওরের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওর পাড়ে গেলেই নিঃস্ব কৃষকের হাহাকার চোখে পড়ে। কেউ বিলাপ করেন, কেউ অসহায় হয়ে পানির নিচে তলিয়ে থাকা পাকা ধানের দিকে তাকিয়ে থাকেন। এদিকে কৃষককে উচ্চ পারিশ্রমিক দিয়ে কেটে আনা ধান খলাই থেকে পচে যাচ্ছে। এদিকে উজানের ঢল ও বৃষ্টির পানিতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা উপজেলার প্রায় 7,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। হাওরের একমাত্র ফসল হারানোর শঙ্কায় দিশেহারা কৃষকরা। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ধান কাটায় ব্যস্ত নেত্রকোনার হাওর অঞ্চলের কৃষকরা। দুর্ভোগে রয়েছে মৌলভীবাজারের হাওর অঞ্চলের চাষিরাও। অনেক ধান পচা ঘেরাইছে, আমরা যে কি কি করাম কি চলাম আল্লাহ ছাড়া কেউ জানেন। বাকি দিমন্দর কিলা চলমু আমরা এই চিন্তাটা, বাচ্চা গাদন লিয়া চলমু কিলা এই চিন্তাটা আমরা সব পানিত গেছে গা। আমার আর অনেক কিছু করে খাইবার নাই। আমার স্বামী কামলা দিয়া খাইতো, অনেক কামলাও আমি দিতে পারতাম না। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জের হাওর অঞ্চলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, সেখানকার হাওর অঞ্চলে আজকের পরিস্থিতি, আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? ফসলের ক্ষয়ক্ষতি সম্পর্কে আসলে কি জানা গেছে? কৃষকরা কি বলছেন? শুভন, সুনামগঞ্জের আপনার যে 12টি উপজেলাই কিন্তু আপনার হাওর বেষ্টিত এবং এই হাওরে সরকারি তথ্য মতে 2,23,000 হেক্টর এই বোরো ধান করা হয়েছিল। তার মধ্যে 20,000 হেক্টর জমির ফসল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এটা সরকারি হিসাব মতে। তবে কৃষকরা বলছেন তারও বেশি এবং শুক্রবার পর্যন্ত তার ক্ষতির পরিমাণ বলছেন যে আপনার ক্ষতি হয়েছে প্রায় যেটা বলেছে ওনারা 20,000 হেক্টর জমির ক্ষতি হয়ে 200 কোটি টাকার ক্ষতি হয়েছে শুক্রবার পর্যন্ত। আর এখন পরিবেশ যদি বলি, সকাল থেকে কিছুটা রৌদ্র এসেছে এবং রৌদ্র আসার কারণে কৃষকের মনে কিছুটা হাসি এসেছে। তারা বলছেন যে এতদিন যে ধানগুলি তারা কেটে আনছেন, পচা ধান এই খলায় রেখেছেন বা উঠানে রেখেছেন বা রাস্তায় রেখেছেন, সেগুলি কিন্তু বাড়িতে নিতে পারেননি। এখন তারা এগুলি রৌদ্রে দিচ্ছে এবং রৌদ্রে দিলে সে পচা থেকে কতটুকু রক্ষা করতে পারবে বা যেগুলো এখনও হাওরে আছে সেই ধানগুলি কেটে এনে কিছুটা প্রক্রিয়া করতে পারবে কিনা, সেই এখন তারা কিছুটা আশা দেখছেন। কিন্তু এখানে আশা আসলে কিছুক্ষণ পরে আবার বৃষ্টি আসবে না তা কিন্তু বলা যায় না। এখানকার প্রকৃতিটা এরকম এবং গোখাদ্যেরও কিন্তু এবার অভাব হতে পারে, কারণ সকল যে খড়গুলিও কিন্তু পচে যাচ্ছে। এখন দেখলাম যে কৃষকরা রাস্তায় কিন্তু ধানের পাশাপাশি খড়ও শুকাচ্ছেন, কারণ নিজেরা খাবেন, পশুকেও তো খাওয়াতে হবে, পশুগুলিকে বাঁচাতে হবে, কারণ এই এলাকার মানুষের কিন্তু মূল চালিকা শক্তি বা তাদের মূল কাজই হচ্ছে এই হাওরের ধান
তাদের হাঁস মুরগি গরু এগুলি নিয়ে তাদের কাজ করেন। এখন তারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটা না আসলে হবে এবং তারা বলছেন কেন এই ঘটনাগুলি ঘটে। অপরিকল্পিত বাঁধ নির্মাণ একটা অন্যতম কারণ এবং জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং হাওরে এবং নদীতে এই যে পলি এবং বালি জমে আছে এগুলি কিন্তু সংস্কার করা হয়নি, অর্থাৎ এগুলি মাটি বালি উঠে নাব্যতার তৈরি করতে হবে এবং নাব্যতার সংকটটা নিরসন করতে হবে, তবেই তাদেরকে রক্ষা করা যাবে। এবং এই বছর কিন্তু একটা আগাম বৃষ্টি এসেছে, সেটা একটি মূল কারণ এবং এই জন্য তারা এই জলাবদ্ধতার মধ্যে পড়েছে এবং বিশাল ক্ষতির মধ্যে পড়েছে। এবং এই ক্ষতি কিভাবে পোষাবেন এই সুনামগঞ্জবাসী হাওরবাসী, তাদের দুঃখ দুর্দশার শেষ নেই এবং তারা এই চিন্তাই করছেন। এবং সারা দিনই কিন্তু আজকে আপনাদেরকে আমরা সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় গিয়ে এই হাওরের চিত্র দেখাবো। এই মুহূর্তে যেটা দেখে এলাম সেটা হচ্ছে দেখার হাওর এবং সুনামগঞ্জ সদরের, এবং এই হাওরটা কিন্তু কিছুটা উঁচু, তারপরে এই অবস্থা। যেগুলোর নিম্ন এলাকা আরও বেশি হাওর, সেগুলির অবস্থা খুবই শোচনীয়। এই হচ্ছে এখনকার পর্যন্ত সর্বশেষ। শোভন। দর্শক, আমরা সুনামগঞ্জ থেকে জানছিলাম হাওর অঞ্চলের ক্ষয়ক্ষতির খবর। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।